রিয়ালিটি দেখাই আমরা কোকিলের মেধা কাক দিয়ে করি যাচাই আমরা ম্যাগাজিন দেখিয়ে মেগা ভূত তারাই আমরা যাবতীয় খবর ফিল্টার করে দেখাই আমরা সুরসুরি দিয়ে কান্না কাটিরে হাসাই আমরা টক ঝাল মিষ্টি সুর রেসিপি শেখাই আমরা নাটকের মুখোশটা খুলে ফেলে দেখাই আমরা বিদেশি সিরিয়াল দেশি করে খাওয়াই আমরা বাঙ্গি এইচডি বাঙ্গি আমরা বাঙ্গি এইচডি বাঙ্গি বাঙ্গি টেলিভিশন ফাটে না ফাটায় ধরেন বাঙ্গি টেলিভিশনে আমাদের স্যার হচ্ছেন বড় একটা রুই মাছ আর আমি যেহেতু তারপরেই আছি কাজে আমি একটা কাতল মাছ আর যারা আছে সবাই তো ওই চিরকুটির পর্যায়ে পড়ে। ঠিক আছে যাও, তোমাকে আর তোমার নেশনকে আমি একদমই হতাশ করব না। এইসব থ্রিল সাসপেন্স এই প্রোগ্রামের ভেতরেই আমি তোমার নেশনকে আমার গানের গলাটা শুনিয়ে দেব। এক্স্যাক্টলি, আমার এই ঝর্ণাধারাও হবে বাংলাদেশের বায়োনিক ওম্যান। বিরাট লম্বা, বিরাট মোটা, মাথায় টাক, এই জীবনে কোনোদিন নাকি তার মাথায় একটা চুল ওঠে না। সেই লোক আসলো হাসতে নিজের কল্পনাকে লাগাম দিতে শিখেন। এটা 21st সেঞ্চুরি, এটা কোনো ফেরি টেল না যেটা আপনি বাচ্চাদেরকে পড়ে পড়ে শোনাবেন। এভরিথিং ইজ ভেরি সায়েন্টিফিক। আমি যে পানির কথা বলছি বা যে পানির পটের কথা বলছি এটার লজিক্যাল এক্সপ্লেনেশন দেওয়া থাকবে, ল্যাবস দেখানো হবে, পানির ডিসকাভারি দেখানো হবে। এভরিথিং উইল বি লজিক্যাল অ্যান্ড সায়েন্টিফিক। কোনো রকমের অলৌকিক ঘটনা এই প্রোগ্রামে হবে না। ওকে? দারুণ আইডিয়া ম্যাডাম, সায়েন্স সব কিছুই পারে। তাহলে আমরা কবে থেকে কাজ শুরু করতে যাচ্ছি ঝর্ণাধারের? সুন, ভেরি সুন। আমি আসলে এমিলা। জি ম্যাডাম। একটু দাঁড়াও তো এখানে। প্রোফাইলে দাঁড়াও। হতে পারে। কি হতে পারে ম্যাডাম? আমি যেই ঝর্ণাধারার কল্পনা করছি তুমি সেই ঝর্ণাধারা হতে পারো। রিল্যাক্স, ডোন্ট গেট ওভার এক্সাইটেড। আমি জাস্ট বললাম এখনো আমার অনেক টেস্ট করতে হবে, তোমার লুক টেস্ট করতে হবে, স্ক্রিন টেস্ট করতে হবে, সো মেনি টেস্ট। ওগুলো করার পরে আমি ফাইনালি বলতে পারবো। কিন্তু হ্যাঁ, প্রিলিমিনারি আমার তোমাকে দেখে যা মনে হচ্ছে ইউ ক্যান বি। সো প্রিপেয়ার করো নিজে, ওয়ার্ক টুয়ার্ডস ইট। আমি তাহলে বসি প্লিজ। চেয়ারম্যান সাহেব, না আপনার পার্সোনালিটির প্রতি মুগ্ধ হয়েই আসলে আপনার সাইকোলজি নিয়ে আমি খুব চিন্তা করি। মানে আপনার সম্পর্কে আমার খুব জানতে ইচ্ছে করে, খুব আগ্রহ হয়। আমার ব্যক্তিগত ব্যাপার ছাড়া, একান্ত ব্যক্তিগত ব্যাপার ছাড়া সব কিছু জানতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সেটাই তো হওয়া উচিত। আসলে আপনি আপনি খুব স্মার্ট এবং আমার মনে হয় যে একটা চ্যানেলের চেয়ারম্যান পদ এটা আপনি ডিজার্ভ করেন, আমার মনে হয় আর কি। বাংলা টেলিভিশনের স্বার্থে সব কিছু করতে আমি প্রস্তুত। বলেন আপনি কি জানতে চান?
না, জানতে চাই বলতে একটা গ্যাপ তো আছে, সেই গ্যাপটা যে অসুন্দর তাও আমি বলতে চাই না, কিন্তু মানে আপনার সঙ্গে আমার যে সম্পর্কটা সেটা কিভাবে ডেভেলপ করা যায় বলুন তো? আমাদের মধ্যে একটা বন্ধুত্ব হতে পারে, একটা অমর বন্ধুত্ব। অমর বন্ধুত্ব কেমন সেটা? ফর এক্সাম্পল, আমরা বাল্যবন্ধু হতে পারি। মানে বাল্যবন্ধু মানে অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, যেখানে কোনো কিছু আবদ্ধ থাকবে না, সমস্ত কিছু খোলামেলা, দুজন দুজনকে মানে একদম ওপেনলি জানবো। মানে আমার যে কি আনন্দ হচ্ছে, আমার মনে হচ্ছে যে আমার মনের মধ্যে একটা জিওল মাছের ভাণ্ড, মাছগুলো খলবল করছে। এত একটা লোক, একটা বয়স্ক লোক নিমিষে আমার বন্ধু হয়ে গেল। মানে আমার এখন কি মনে হচ্ছে জানেন, আমার আমার না একটা অদ্ভুত মুদ্রাদর্শ আছে, আমি কথা কথা বলে ফেলি যে আমার কি মনে হচ্ছে জানেন। আর এটা যাকে বলি উনি যদি আবার আমাকে জিজ্ঞেস করে ফেলেন যে কি মনে হচ্ছে, তখন তার সম্পর্কে আমার মাথার মধ্যে নানান ধরনের স্টোরি তৈরি হতে থাকে। আমার কি মনে হচ্ছে জানেন, আপনি আমাকে জিজ্ঞেস করেন কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? মনে হচ্ছে রসু রে, ওরে আবার রসু, রসু তোরে নিয়ে আমি গাঙ্গের মধ্যে ডুব দেই, একবার ডাইভ দিয়ে নিচে চলে যাই, তারপর ভেসে উঠি, তারপর সাঁতার কাটি, চিত সাঁতার, ডুব সাঁতার, কাঁথা সেলাই সাঁতার, গোসল করে দুজন বাড়ি ফিরলাম। আমার মা গরম ভাত, ধোয়া ওঠা গরম ভাত নিয়ে অপেক্ষা করতেছে, আলু ভর্তা, সর্ষের তেল দিয়ে বানানো, মরিচ দিয়েছে, পেঁয়াজও। এই মা, এত মোটা পেঁয়াজ কেন? ছোট ছোট করে কাটবি না, চিকন করে কাটবি না? অদ্ভুত কথা তো। হ্যাঁ, রসু খাতো ভাই, হাডুডু খেলতে যাবো, কে তাড়াতাড়ি খাওয়া। মা, আচ্ছা একটু গাও, ঘি দাও তো। তো ঘি নাই, আমার বন্ধুকে নিয়ে আসলাম, ঘি নাই, এটা কোনো কথা? আরে বাবা, ঘি ছাড়াই খা, খেয়ে তো আমরা খেলতে যাবো, হাডুডু ডু 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 ডু। আরে ওই লিমিট কি ক্রস করলাম না তো, নাকি করলাম? না, ইটস অল রাইট। আমি আমাদের এই বন্ধুত্ব আর বাংলা টেলিভিশনকে বহুদূর নিয়ে যেতে চাই। শোনেন, চাকরি চলে যায় যাবে, কিন্তু আমরা প্রতিবাদ করেই যাব। অবশ্যই আপনি প্রতিবাদ করেন, আমি আপনার সাথে আছি। কি অবস্থা? আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে বসেন বসেন। স্যার, সমস্ত অভিযোগ ডিটেল লিখে নিয়ে এসেছি স্যার। এখন এই অভিযুক্তর বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির ব্যবস্থা আপনাকেই করতে হবে। স্যার, শুধু ডকুমেন্ট না, এটার সাথে স্টিল ফটোগ্রাফি সংযুক্ত করে নিয়ে এসেছি। বুঝলাম, কিন্তু আপনারা আপনাদের সর্বোচ্চ কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছেন। জি স্যার। আপনাদের ভাষাশৈলী, অ্যাপ্রোচ, আর্গুমেন্ট এই সবই কিন্তু হতে হবে সিস্টেমেটিক এবং সৃজনশীল। স্যার, আপনি দরখাস্তটা পড়লেই বুঝতে পারবেন আমরা কতটা সৃজনশীলতা রক্ষা করেছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু পড়ে দেখি। বরাবর মান্যবর জ্ঞান তাপস, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বাংলা টেলিভিশন, ঢাকা। ঠিক আছে। বিষয় আপনাদের প্রদত্ত অনৈতিক ও অমানবিক সিদ্ধান্তের প্রসঙ্গে। এটাও ঠিক আছে। জনাবদ্বয়, আপনাদের অনৈতিক এবং অমানবিক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এরূপ একটি দরখাস্ত লিখতে বাধ্য হলাম। গুড। মানব সভ্যতার ইতিহাসে প্রথমবারের মতন একজন মানুষের 32টি দাঁতের মধ্যে মাত্র 5টি দাঁত বের করে হাসতে বলা হয়েছে, যা শুধু নির্মমই না, বর্বর। পৃথিবীর ইতিহাসে কোনো মানুষের পক্ষে এভাবে দাঁত প্রদর্শন করে হাসা সম্ভব নয়। আর হাসির সময় মুখের হায়ের যে স্কেল দেওয়া হয়েছে তা শুধু অযৌক্তিকই না, আজগবি, উদ্ভট এবং পাগলামো। বাহ, অনেক ভালো, অনেক ভালো। এসব অনৈতিক এবং যুক্তিহীন সিদ্ধান্ত যারা চাপাচ্ছে তাদের মনন, শিল্প, সাহিত্য নিয়ে প্রশ্ন তো জাগবেই। আরও প্রশ্ন জাগছে তারা মানসিক ভারসাম্যপূর্ণ কিনা। থ্যাঙ্কস, অনেক ভালো, অনেক ভালো। অতএব সুষ্ঠু তদন্ত করে যার মস্তিষ্ক থেকে, ব্র্যাকেটে লিখেছেন অনুমান করছি কিন্তু নামটা বলা যাচ্ছে না, আচ্ছা, যার মস্তিষ্ক থেকে এরূপ অনৈতিক উদ্ভট সিদ্ধান্ত এসেছে
তার উপযুক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। একদম বিনীত মিস নীলা জুনিয়র প্রডিউসার ও মোহাম্মদ ইকবাল হোসেন জুনিয়র প্রডিউসার। গুড। তবে আপনারা যে ব্র্যাকেটে লিখেছেন অনুমান করছি নামটা বলা যাচ্ছে না। আমি কিন্তু আমার সিক্স সেন্স ব্যবহার করে ধরতে পেরেছি আপনারা কাকে ইন্ডিকেট করেছেন, সেটা আমি বুঝতে পেরেছি। তবে মনে করেন যে নামটা যদি বলা লাগে, মানে মিটিংয়ে কর্তৃপক্ষ যদি নামটা জানতে চায়, তখন কিন্তু ত্রাণ করে নামটা বলে দিতে হবে। অবশ্যই স্যার, অবশ্যই বলবো। শুধু নাম না, সুযোগ পেলে সব কিছুই বলবো। জি স্যার। ঠিক আছে, আমি তাহলে দায়িত্বটা নিয়ে নিলাম, এটা কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেব। জাস্ট একটা কিছু হতে যাচ্ছে। কি শুনছেন স্যার? সোনাটা। সোনাটা। স্যার, আমি একটা কথা বলতে এসেছি স্যার। হ্যাঁ নিশ্চয়ই বলুন। স্যার, এই বাংলা টেলিভিশন থেকে যদি চুনোপুটির দৌরাত্ম্য বলে কোনো অনুষ্ঠান প্রচারিত হয়, তার আগে একজন রিজাইন করবে, পদত্যাগ করবে। আমরা এখনো সম্প্রচারেই যেতে পারলাম না, তার আগেই একজন পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। খুবই অদ্ভুত। কে সে? কে? একজন চুনোপুটি। তো সেই চুনোপুটিটা কে? অনেকেই আছে, তবে সুনির্দিষ্টভাবে এখানে আমি। বাহ, আপনি যা বললেন তা যদি ক্যামেরায় ধারণ করা হতো তাহলে সেটা আমাদের অনুষ্ঠানের একটা প্রোগ্রাম হয়ে যেত, মানুষ আসতো। আমি তো কোনো চুনোপুটি দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি একটা শ্বেত বর্ণের মহাশোল চশমা পরে বসে আছে। আমি শোল না স্যার, আমরা সবাই চুনোপুটি। আমরা সবাই বলতে আমি, আপনি, আরো অনেকেই আছে, তবে এর মধ্যে দুজন রুই কাতলা। আচ্ছা, তো সেই রুই কাতলা দুজনকে? একজন হচ্ছেন আমাদের চেয়ারম্যান সাহেব, আর একজন যাকে নিয়োগ দিয়েছেন আমাদের চেয়ারম্যান সাহেব, সিইও, তিনি নিজেকে রুই কাতলা ভাবেন, আর আমাদের সবাইকে চুনোপুটি ভাবেন। কেমন লাগে আপনি বলুন তো স্যার? না, এটা তো খুবই খারাপ লাগে, খুব খারাপ লাগারই কথা। তো আপনি আসলে ইনফিরিটি কমপ্লেক্সে ভুগছেন, নিজেকে চুনোপুটি ভাবছেন। তা ঠিক আছে, আপনি চুনোপুটি না হয় হলেন, তা আমি চুনোপুটি এ কথা কেউ বলেছে? আপনি প্রমাণ করতে পারবেন? এখানে প্রমাণ করার কি আছে? বলেছেন তো, সবাই জানে, সবাই। তো হোসেন সাহেব, আপনার এইসব কথা শুনে আমার এখন এই মুহূর্তে কি মনে হচ্ছে জানেন? কি মনে হচ্ছে স্যার? মনে হইতেছে তোরে ধরিয়া, তোর একটা চিৎকারে হালাইয়া সদরঘাটে তোর কুলিয়ে না, তোর পেটের উপর উঠাইয়া কত্থক না চাই, তোর পেটের মধ্যে ঘষের টাকা সব বাইর করতে হবে, তোর পেটের মধ্যে প্রচুর তেল, মানুষের এখানে তেল দিয়ে বেড়া, তোর তেল বের করে দিতে হবে। স্যার, আপনি যা তা বলছেন, আপনি আমাকে চুরি করছেন স্যার, আপনি সীমানা ছাড়িয়ে যাচ্ছেন স্যার। এই সীমানা আমি ছাড়াই যাচ্ছি, তুই আমার দিয়েছিস কা? সব দোষ তোর, তোরে পিড়াইয়া বেউস করিয়া তোরে মঙ্গা অঞ্চলে পাঠাবো, ওরে মানুষ শীতে কষ্ট পাইতে আছে, তোরে গায়ে দিয়ে মানুষ ঘুমাইবে। তুই জিজ্ঞাসা কিনলি কি? আমি তোরে কইছি কি মনে হচ্ছে জানেন? তুই কিনলিকে খলি যে কি মনে হচ্ছে? কি কি আপনি কেন এরকম করছেন আমার সাথে স্যার? আমি কিছু বুঝতে পারছি না। না মানে
হোসেন সাহেব, আমার একটা প্রবলেম আছে, মানে সর্ট অফ ম্যানারিজম, মানে মুদ্রা দোষ বলতে পারেন। মানে আমি কখনো কখনো এরকম চরম মুহূর্তে একটি প্রশ্ন করে ফেলি যে এখন আমার কি মনে হচ্ছে জানেন? তো সেই প্রশ্নটা শুনে কেউ যদি প্রত্যুত্তরে আবার আমাকে জিজ্ঞেস করে যে কি মনে হচ্ছে, তাহলে তার সম্পর্কে আমার মাথায় একটি গল্প তৈরি হয়, অথবা গল্পটা আগে থেকেই তৈরি থাকে। সেই গল্পটা আমি একদম নির্জলা ঝেড়ে দেই, পরিষ্কার করে বলে দেই। আপনি যখন প্রত্যুত্তরে আমাকে জিজ্ঞেস করলেন কি মনে হচ্ছে, আমি আসলে ঝেড়ে দিলাম আর কি। বুঝেছি, মানে পোকাটা তখন নড়ে গেল স্যার আপনার মাথার মধ্যে, তাই তো? হোসেন সাহেব, মানে don't get upset. ইচ্ছা তাই বলে চলে যান। মিস চোয়াং, আপনার বাবা একজন কবি, আপনি একজন কবির মেয়ে, আর আপনি এসছেন এমন এক মানুষের কাছে যে কবিতার কিছু বোঝে না, বলতে পারেন একটা পাথর। জি না স্যার, আমি আপনার কথা এগ্রি করছি না। আপনি একেবারেই পাথর না, আপনি কবিতাও বোঝেন, সাহিত্যও বোঝেন। যে মানুষ জীবনে কোনোদিন হাসেনি সে কবিতা কিভাবে বুঝবে? আপনি হাসেন না কথাটা ঠিক না। আপনি হাসেন, হতে পারে মানুষ আপনার হাসি দেখতে পায় না, কিন্তু আমি ঠিকই টের পাই, আপনার অন্তর হাসে। আপনি যদি নাই হাসতেন তাহলে আপনি হাসির জন্য আলাদা করে একটা ঘর নির্মাণ করতেন। আপনি কতটা স্বতঃস্ফূর্ত তাহলে আপনি সেটা বোঝেন। এই যে হাসির ঘর বানানোর ব্যাপারটা, এটা কিন্তু আমার মাথা থেকে আসেনি, এটা এসছে আমার স্ত্রীর মাথা থেকে। তাই নাকি? বাহ, চমৎকার একটা নিউজ দিলেন। এমন একটা হাসির ঘর উদ্ভাবন করেছে একজন নারী। হ্যাঁ, আমি আমার স্ত্রীকে বললাম যে আমি একটা হাসির টেলিভিশন নির্মাণ করব, যেখানে সব ক্রিয়েটিভরা কাজ করবেন, বিভিন্ন ধরনের কনসেপ্ট তারা দেবেন, যেটা থেকে মানুষ মন খুলে হাসবে, আনন্দ পাবে। কিন্তু সেক্ষেত্রে আমার কি হবে? যে মানুষটি জীবনে এক ফোঁটা হাসেনি, সে তার স্বতঃস্ফূর্ত হাসিটা কিভাবে আটকাবে? আমার স্ত্রী বললেন, আটকাবে না, তুমি হাসবে। আমি বললাম কীভাবে হাসবে? সে বলল, তুমি একটা মোবাইল ঘর বানাবে, সেই ঘরটা তুমি যেখানে যাবে সঙ্গে করে নিয়ে যাবে, যখন তোমার হাসি আসবে তুমি সেই ঘরে ঢুকবে, তুমি হাসবে। বাহ, চমৎকার। শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। আমাদের চ্যানেল তো উদ্বোধনের দিকে যাচ্ছে, আর আমরা নতুন নতুন অনেকগুলো কন্টেন্ট তৈরিও করেছি। তার মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং হচ্ছে ঝর্ণাধারা। বলুন বলুন স্যার, আপনাদের নির্দেশনা ফলো করে চুল চেরা বিশ্লেষণ করে বাঙ্গি টিভির থিম সং ভিডিওটার কারেকশন কপি আনা হয়েছে। এই যে স্যার, এর মধ্যে ফাইলটা আছে। আর স্যার, যে নির্দেশনাটি কোনোভাবে মানা সম্ভব হয়নি তার জন্য একটা দরখাস্ত নিয়ে আসা হচ্ছে। বরাবর মান্যবর জ্ঞান তাপস ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাংলা টেলিভিশন ঢাকা। বিষয়, আপনাদের প্রদত্ত অনৈতিক ও অমানবিক সিদ্ধান্তের প্রসঙ্গে জনাবধ্যায়, আপনাদের অনৈতিক এবং অমানবিক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এরূপ একটি দরখাস্ত লিখতে বাধ্য হলাম। মানব সভ্যতার ইতিহাসে প্রথমবারের মতন একজন মানুষের 32টি দাঁতের মধ্যে মাত্র 5টি দাঁত বের করে হাসতে বলা হয়েছে, যা শুধু নির্মমই না, আমরা বাঙ্গি HD বাঙ্গি, আমরা বাঙ্গি না বাঙ্গি। অনুমান যে তারা করেছে নামটাকে বলা যাচ্ছে না, এটা তো একটা কথা।
আর এই ধাঁধার উত্তর আপনি জানেন? এই ধাঁধাটা আপনি জানেন? কি বলছেন? আমি কি করে জানি? আলবাত জানেন। বুঝেছেন মিস্টার পিএইচডি হোল্ডার? স্যার সত্যি আমার মাথা কাজে ঢুকে যায়। আমি আসলে বুঝতে পারছি না এখানে স্যার উত্তর কিনজি পুতুল ঘরে চাপানোর চেষ্টা করা হচ্ছে। আপনার কাছে আমার সম্পর্কে কেউ কি কিছু বলেছে? আপনি যদি কিছু বলে থাকেন তাহলে বলেছেন, যদি বলে না থাকেন তাহলে তো সব ক্লিয়ার। হ্যাঁ শোনেন মিস্টার হুজ্জা, আপনি যদি কারো কান কথা শুনে আমার বিরুদ্ধে কিছু করতে চান সেটা আপনি পারবেন না। আমার ঊর্ধ্বতন বস প্রোগ্রাম হেড হচ্ছে স্যার একটা নির্দেশ আমার কাছে পাঠায়, কিন্তু ওটা পড়ে আমার কাছে মনে হচ্ছে না যে ওটা হচ্ছে স্যারের কোনটা চালাইতে হবে, কোনটা না হবে। বাঙ্গি টেলিভিশন ফাটে না, ফাটায়। নতুন নতুন ভিডিও পেতে নাগরিকের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন।